সন্দেহ, ধোঁয়াশা এবং হাতে সামান্য কিছু এভিডেন্স নিয়ে শুরু হয় দ্য চেস্টনাট ম্যানের চতুর্থ পর্বটি। হেস এবং তুলিন জেসির মৃত্যুটা এখন যেন আর ঠিক মেনে নিতে পারছেন না। ওরা ধারণা করেছিল খুনি তাদের পাতা ফাঁদে পা দেবে, কিন্তু দেখা যাচ্ছে সেটা তো সে করেইনি, বরং পুলিশের চিন্তা ভাবনাগুলোকে নিয়ে সে যেন খেলা শুরু করে দিয়েছে। পুলিশের প্রতিটা পদক্ষেপ সে যেন আগে থেকেই টের পেয়ে যাচ্ছে। আর এরকমটা হলে একটা সিরিয়াল কিলিং কেস সলভ করা পুলিশের পক্ষে বেশ কষ্টসাধ্য হয়ে পড়ে। বিশেষ করে নায়া তুলিন এবার যেন একটু বেশি হতাশ, আর এই হতাশা নিয়ে একসময় সে তার সহকারী মার্ক হেসের ফ্ল্যাটে পৌঁছায়। তবে হেস পরপর 3টা খুনের পরে কেসটা নিয়ে এখন অনেক বেশি সিরিয়াস। বিশেষ করে সে বরাবরই ক্রিস্টিন হার্টুং এর মিসিং এর সাথে এই খুনগুলোর যে একটা গভীর যোগসূত্র রয়েছে সে বিষয়ে একেবারে নিশ্চিত। হেসের ফ্ল্যাটে ঢুকে তুলিন দেখতে পায় হেস মনোযোগ দিয়ে 1 বছর আগের ক্রিস্টিনের মিসিং এর সময়কার একটা ভিডিও দেখছে। এই কয়েক ঘন্টা আগে 3য় খুনটা হয়েছে। পুলিশ, ফরেন্সিক সবাই যেটা নিয়ে ব্যস্ত, তখন তার মূল তদন্তকারী যদি অন্য একটা ভিডিও দেখায় ব্যস্ত থাকে তাহলে স্বাভাবিকভাবেই সেটা ভীষণ চিন্তার বিষয়। আর এটা ভেবেই সে হেসকে এই ভিডিওটি দেখার কারণ জিজ্ঞাসা করে। তবে চিন্তিত মনে মার্ক হেস একটা চমকপ্রদ তথ্য জানায় তুলিনকে। সম্প্রতি যে 3টি মার্ডার হয়েছে সেখানে খুনি একটা করে চেস্টনাট ম্যান রেখে গিয়েছিল। 1 বছর আগে রোজা হার্টুং এর মেয়ে ক্রিস্টিন যখন মিসিং হয় তখনও সেখানে বর্তমান সময়ের মতোই একটা চেস্টনাট ম্যান পাওয়া যায়। ভিডিওতে অন্তত সেটাই দেখতে পাচ্ছে সে। আর এটা যখন তুলিনও দেখতে পায় তখন বিষয়টা তাকেও বেশ চমকিত করে। ওদিকে হেসরি অবাক হওয়া সত্ত্বেও বলে চলেছে এই কেসের কোনো ঘটনাকেই এখন আর কাকতালীয় বলে হেলা ফেলা করার কোনো সুযোগ নেই। আমি নিশ্চিত এই সবগুলো ঘটনা একে অপরের সঙ্গে গভীরভাবে যুক্ত। কথাবার্তার এক পর্যায়ে ওদের মধ্যে একসময় একটা সিদ্ধান্ত হয়, আবার রোজা হার্টুংকে ওরা জিজ্ঞাসাবাদ করবে। যদি ওদের চিফ নাইল্যান্ডার অনুমতি নাও দেয় তাহলেও ওদের এটা করতেই হবে। এসব ভাবতে ভাবতে অফিসে ফিরে হেস এবং তুলিন। অফিসটা আজ একটু থমথমে। গতরাতে খুনি তার 3য় শিকারের পাশাপাশি একজন পুলিশকেও খুন করেছে, আর এটাই কেউ একেবারে মেনে নিতে পারছে না। এ সময় এক পুলিশকে এই হত্যার জন্য হেসের উপরে দোষ চাপাতে দেখা যায়, কারণ গত রাতের প্ল্যানটা হেসের ছিল। কিন্তু নাইল্যান্ডার দ্রুত এসে তাদেরকে শান্ত করে। পরিস্থিতি এখন অনেকটাই লেজে গোবরে অবস্থা। একসময় নাইল্যান্ডার ওদেরকে বলে, আমি জানি তোমরা কি চাইছো, রোজা হার্টুংকে জিজ্ঞাসাবাদ করতে চাইছো তাই তো? ঠিক আছে, আমি ইতিমধ্যে কথা বলেছি, ওরা তোমাদের সঙ্গে কথা বলার জন্য অপেক্ষা করছে। হেস এবং তুলিন এরপরে রোজা হার্টুং এর সাথে তার অফিসেই দেখা করে। সম্প্রতি খুন হওয়া 3 মহিলা লরাকিয়া, অ্যান সারলেসন এবং জেসির মৃত্যুর বিষয়ে একটা ছোট্ট ব্রিফিং দেয় হেস। তাকে ওরা জানায় এই 3টি খুনের সাথে তার মেয়ের মিসিং এর একটা যোগসূত্র রয়েছে। তাই ওদের আশঙ্কা খুনির পরবর্তী টার্গেট স্বয়ং রোজা হার্টুং হয়তো হতে পারে। আর এ সময় ওরা আরো কিছু তথ্য তুলে ধরে মন্ত্রীর উদ্দেশ্যে। খুন হওয়া মহিলা 3জন তাদের সন্তানদের প্রতি সঠিকভাবে মায়ের যথাযথ দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছিল। মূলত সে কারণেই তাদেরকে মরতে হয়েছে। এবং সম্প্রতি রোজা যে হুমকিগুলো পেয়েছে ওদের ধারণা সেটাও সেই একই খুনির কাজ। এখন প্রশ্ন হচ্ছে কেন খুনি রোজাকে টার্গেট করবে? এখানেও একটা উত্তর ওরা পেয়েছে, সেটা হচ্ছে একজন সমাজ কল্যাণ মন্ত্রী হিসেবে এইসব শিশুদের সুরক্ষার দায়িত্ব অনেকটাই দেশের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপরে, যেটার দায়িত্বে এখন সে রয়েছে। খুনির ধারণা হয়তো এই শিশু নির্যাতনের দায় মন্ত্রী রোজা হার্টুং কোনোভাবেই এড়াতে পারেন না। রোজার পরের কথায় তারা চমকে ওঠে। সে জানতে চায় ক্রিস্টিন এখনো বেঁচে আছে কিনা, বা তার বেঁচে থাকার কোনো সম্ভাবনা আছে কিনা। প্রশ্নটা শুনে একটু থমকে গেলেও হেস বলে, এরকম একটা সম্ভাবনা হয়তো থাকলেও থাকতে পারে। খুনি হয়তো আপনাকে পাবার জন্য সেই টোপটাই ব্যবহার করতে চাইছে। এই কথাটা বলেই সেখান থেকে বেরিয়ে আসে ওরা দুজন। অফিসে ফিরে ওরা আবার দেখতে শুরু করে হেসের খুঁজে পাওয়া 1 বছর আগের সেই ভিডিওটা। ভিডিওর একটা জায়গায় হঠাৎ তুলিনের চোখ আটকে যায়। সে দেখতে পায় পুলিশ যখন এই ভিডিওটা ধারণ করেছিল তখন সেখানে পরবর্তীতে ধরা পড়া ক্রিস্টিনের খুনি লিনাস বেকার উপস্থিত ছিল। বিষয়টা বেশ আগ্রহ সৃষ্টি করে ওদের মধ্যে। তাই ওরা সেই ফুটেজকে নিয়ে ফরেন্সিক্স এক্সপার্ট সাইমন গেঞ্জের ওখানে গিয়ে তাকে বলে এই ভিডিওটা কখন ধারণ করা হয়েছিল সেটা এক্স্যাক্ট বের করতে। কিছুক্ষণ সাইমন গেঞ্জ পরীক্ষা করে জানায় এটা সেই দিন, অর্থাৎ ক্রিস্টিনের মিসিং এর দিন সন্ধ্যা 6টা 7 মিনিটে রেকর্ড করা হয়েছিল। আসলে এটা ছিল সেই সময় যখন খুনি লিনাস বেকার ক্রিস্টিনকে কিডন্যাপ করার পরে তাকে খুন করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। এই বিষয়টা বেশ অবাক করে ওদের দুজনকে। একটা লোক কিভাবে একই সময়ে 2 জায়গায় থাকতে পারে সেইটাই ভাবাচ্ছে হেস এবং তুলিনকে।
হয়তো এর উত্তরটাই লিনাস বেকার দিতে পারবে। তাই ওরা সিদ্ধান্ত নেয় জেলে বন্দি থাকা লিনাস বেকারকে জিজ্ঞাসাবাদ করার। লোকটাকে ক্রিস্টিনের হত্যাকারী হিসেবে যাবজ্জীবন জেলে বন্দি থাকার সাজা দেওয়া হয়েছে, কিন্তু নাইল্যান্ডার বাধা দিতে পারে ভেবে ওরা তাকে না জানিয়েই একসময় জেলখানায় পৌঁছায় বেকারকে জিজ্ঞাসাবাদ করার জন্য। সেলের একজন ডাক্তার তাদেরকে ভেতরে নিয়ে যায়। বেকার কিছুটা মানসিকভাবে অসুস্থ, তাই তাকে একজন ডাক্তারের তত্ত্বাবধানে রাখা হয়েছে। লিনাস বেকারের মুখোমুখি বসে লোকটির সঙ্গে বিভিন্ন কথাবার্তায় কিছু চমকপ্রদ বিষয় ওরা জানতে পারে। ক্রিস্টিনের খুনের বিষয়ে সে পুলিশের কাছে নিজের জড়িত থাকার ব্যাপারে অস্বীকার করেছিল সে সময়, কিন্তু এরপরেই তার বাসা থেকে পুলিশ হত্যায় ব্যবহার করা ছুরি উদ্ধার করে, যাতে ক্রিস্টিনের রক্ত লেগেছিল। মূলত সেই সূত্র ধরে পরবর্তীতে তার জেল হয়ে যায়। সে সময় একজন ডাক্তারের সার্টিফিকেটে তাকে মানসিকভাবে অসুস্থ প্রমাণ করা হয়। এসব কথা বলতে বলতে বেকার হঠাৎ একসময় চেস্টনাট ম্যানের কথা উল্লেখ করে, আর ওর মুখে চেস্টনাট ম্যানের কথা শুনে চমকে যায় তুলিন এবং হেস। ওরা জানতে চায় সে কিভাবে জানলো এই চেস্টনাট ম্যানের কথা, কিন্তু এক রহস্যময় হাসি ছাড়া আর কিছুই বলতে চায় না লিনাস বেকার। আর এটা দেখে হেস ভীষণ উত্তেজিত হয়ে পড়ে, তবে পুলিশ সাথে সাথে এসে ওদেরকে শান্ত করে। এখানকার পুরো ঘটনায় হেস একেবারে নিশ্চিত হয় এই লিনাস বেকার লোকটা ক্রিস্টিনের খুনি নয়, তবে সে হয়তো খুনিকে চেনে কিন্তু বলছে না। সেখান থেকে বাইরে বেরিয়ে ওরা সাইমন গেন্সকে ফোন করে। তার কাছ থেকে লিনাস বেকারের থেকে গত বছর উদ্ধার হওয়া সেই ফাইলগুলো চায়, কিন্তু এ কথার প্রেক্ষিতে গেন্স তাদেরকে একটা অদ্ভুত তথ্য দেয়, খুনিকে নাকি পাওয়া গিয়েছে, আর সে সহ পুলিশের একটা বিশাল টিম সেখানে যাচ্ছে। ওদেরকেও সেখানে যাওয়ার পরামর্শ দিয়ে ফোনটা কেটে দেয় সাইমন গেন্স। গেঞ্জের মুখ থেকে এই তথ্যটা শুনে বেশ অবাক হয় তুলিন এবং হেস, তবে এরপরেও তারা গিয়ে পৌঁছায় গেঞ্জের দেয়া সেই ঠিকানায়। এটা হাসপাতালে কাজ করা বেনেডিক্ট স্ক্যাম নামে এক নার্সের বাসা। রোজা হার্টুং এর সেক্রেটারির কাছ থেকে পুলিশ অন্তত এই বিষয়ই প্রথমে জানতে পেরেছে। এখানে এসে বিভিন্ন আলামত দেখে পুলিশ ধরে নেয় এটাই সেই খুনির বাড়ি। এই মহিলা তার স্বামীর সঙ্গে থাকে। ধারণা করা হচ্ছে এরা দুজনে মিলে এই খুনগুলো করেছে। বাসায় ঢুকে চারিদিকে দেয়ালে ছড়িয়ে ছিটে থাকা সেই প্রমাণগুলোই অন্তত সেই কথাই বলছে। এই দম্পতি সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া খুনগুলোর সঙ্গে জড়িত। এ সময় অন্য এক পুলিশ অফিসার জানায় এই বেনেডিক্ট স্ক্যাম নামের মহিলা সদ্য ভূমিষ্ঠ হওয়া সন্তান চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। বর্তমান সময়ের ঘটনাগুলো পর্যালোচনা করলে স্বাভাবিকভাবে বোঝা যায় এরা তাদের সেই সময়ের অবস্থার কথা বলতে পারেনি। মূলত প্রতিশোধ নেয়ার লক্ষ্যেই তারা এই হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছে। সহকারীর কথাগুলো হেস এবং তুলিনকে চিন্তায় ফেললেও একটা বিষয় ওরা ঠিক মিলাতে পারছে না। দেয়ালে যেসব ছবিগুলো টানানো রয়েছে তার মধ্যে রোজা হার্টুং এর ছবি ছাড়া খুন হওয়া অন্য কোনো মহিলার ছবি নেই। তাই হেস চিফ নাইল্যান্ডারকে বলে, আমার মনে হয় তাদেরকে বড়জোর জিজ্ঞাসাবাদ করা যেতে পারে, কিন্তু তাতে খুব একটা লাভ হবে না। ঠিক এ সময় নাইল্যান্ডারের কাছে একটা ফোন আসে। ওরা যে লিনাস বেকারের কাছে গিয়েছিল সেই বিষয়ে কেউ তার কাছে অভিযোগ জানাচ্ছে। এটা শুনে নাইল্যান্ডার অনেক রাগারাগি করে দুজনের উপরে। এখানকার ঘটনা এভাবেই রেখে আমরা পরের দৃশ্যে একটা অদ্ভুত বিষয় দেখতে পাই। রোজা হার্টুং তার ছেলে গুস্তাভ রাত হয়ে গেলেও বাসায় না ফেরায় ভীষণ চিন্তিত। স্টিন হার্টুং এই খবরটা তাকে জানিয়েছে। সেও ছেলেকে খুঁজতে বেরিয়েছে। ঠিক এ সময় পুলিশের থেকে ওরা জানতে পারে তার ড্রাইভার সেই বেনেডিক্ট স্ক্যাম নামের ওই মহিলার স্বামী। কথাটা শুনে এক ধরনের আশঙ্কায় ভেঙে পড়তে দেখা যায় মহিলাটিকে, কারণ দুপুরের পর থেকে তার ড্রাইভারকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর ঠিক একই সময় থেকে তার ছেলে গুস্তাভও মিসিং। আর এ কারণেই পরের দৃশ্যে আমরা দেখতে পাই সেই ড্রাইভারের সাথে গুস্তাভকে একটা গাড়ির মধ্যে। লোকটি যেহেতু তার মায়ের ড্রাইভার, তাই গুস্তাভ কোনো দ্বিধা না করেই দুপুরে স্কুল ছুটি হওয়ার পর তার সঙ্গে বেরিয়ে পড়েছে। কিন্তু সে বুঝতে পারেনি যে তাকে কিডন্যাপ করা হয়েছে। পুলিশের খোঁজাখুঁজির মধ্য দিয়েই বিকেল গড়িয়ে রাত হয় এবং একসময় পরের দিনের আলো ফুটে ওঠে। নায়া, তুলিন এবং হেসকে দেখা যায় যথারীতি রোজা হার্টুং এর বাড়িতে উপস্থিত হতে। সাধারণ কিছু জিজ্ঞাসাবাদ করতে এসেছে ওরা। ওদিকে রাস্তায় একটা ধূসর ভ্যান গাড়িকে আমরা দেখতে পাই, যার মধ্যে গুস্তাভ রয়েছে এবং তাকে নিয়ে চলেছে বেনেডিক্ট স্ক্যাম এবং রোজার ড্রাইভার। গুস্তাভকে দূরে কোথাও নিয়ে যাওয়া তাদের লক্ষ্য, কারণ তাদের বিশ্বাস রোজা হার্টুং এর নিষ্ক্রিয়তার কারণেই তারা তাদের সন্তান হারিয়েছেন। তাই সেই শোধ তোলার জন্য তার সন্তানের উপরে ওরা আজ প্রতিশোধ নেবে। এসব ভাবতে ভাবতেই একসময় রাস্তায় রোড ব্লক দেখে জঙ্গলের পথ ধরে এগিয়ে যায় ওদের গাড়ি এবং একসময় সেই গাড়িটি গভীর জঙ্গলে প্রবেশ করে। ওদিকে দেখা যায় পুলিশ বেশ ব্যস্ত রয়েছে সমাজ কল্যাণ মন্ত্রীর ছেলেকে খুঁজে পাওয়ার জন্য। বিভিন্ন রকম যুক্তিতর্ক তাদের মধ্যে যথারীতি অব্যাহত রয়েছে।
কিন্তু যে যত কথাই বলুক, হেস এবং তুলিন এখনো নিশ্চিত এই কিডন্যাপের কেসের সঙ্গে ওই খুনগুলোর কোনো সম্পর্ক নেই। বিভিন্ন কথাবার্তার এক পর্যায়ে নাইল্যান্ডার তাদের দুজনকে ডেকে নিয়ে ওদের আলাদা আলাদা কেস সামলানোর দায়িত্ব দেয়। আসলে পুলিশ চিফ তার অমতে লিনাস বেকারের ওখানে যাওয়াটাকে ঠিক মেনে নিতে পারছেন না, তাই এই নির্দেশনা জারি করেছেন। তুলিনকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটা হলো বেনেডিক্ট স্ক্যানের বাড়িতে তদন্ত করা। ওদিকে দেখা যায় গুস্তাভকে বহন করা গাড়িটি গভীর জঙ্গলের মধ্যে অনেকক্ষণ ধরেই দাঁড়িয়ে আছে। এই দম্পতি সিদ্ধান্ত নিয়েছে পরিস্থিতি শান্ত না হলে এখান থেকে ওরা বের হবে না। রোজা হার্টুং এর ড্রাইভার রাসুলি বলছে তাদের ছেলেটিকে কিডন্যাপ করা আসলে ঠিক হয়নি ওদের। ওরা যেটা করেছে সেটা মূলত একটা অন্যায়, কিন্তু বেনেডিক্ট ওর কথার গুরুত্ব না দিয়ে একটা বড় আকারের ছুরি বের করে এবং গাড়ি থেকে বেরিয়ে গুস্তাভকে মেরে ফেলার জন্য গাড়ির পেছনের দরজা খুলতে নেয়। ড্রাইভার রাসুলি তার স্ত্রীকে এসে থামায়। সে তাকে সান্ত্বনা দিয়ে বলে, তোমার মতো আমারও খারাপ লাগছে, আমরা আমাদের প্রিয় সন্তানকে হারিয়েছি, ওকে আমিও এখনো ভুলতে পারিনি, কিন্তু এর জন্য আমাদের আরেকজনকে মেরে ফেলার কোনো অধিকার নেই। ওদের এই কথোপকথনের পুরোটাই ভেতর থেকে দেখতে পাচ্ছিল গুস্তাভ। বাইরে ওরা যখন একে অপরকে বুঝ দিচ্ছিল, ঠিক তখন ড্রাইভার লক্ষ্য করে তাদের থেকে কিছুটা দূরে একটা গাড়ি এসে দাঁড়িয়েছে। বেশ অবাক হয়ে সেদিকে তাকায় ড্রাইভার রাসুলি। বন্ধুরা, এখানে কি হয়েছিল সেটা আমরা একটু পরেই দেখতে পাবো। এরপরের দৃশ্যে দেখা যায় হেস নাইল্যান্ডারের নির্দেশে মন্ত্রীর অফিসে গিয়ে উপস্থিত হয়েছে। মন্ত্রী অফিসে নেই, তবে তার সেক্রেটারি রুম থেকে পাওয়া কিছু নথি থেকে সে জানতে পারে এই ড্রাইভারের নাম রাসুলি এবং আরো জানতে পারে এই সেক্রেটারির সাথে রোজা হার্টুং এর একটা গোপন সম্পর্ক রয়েছে। ও যখন ওখানে এসব তথ্য উদ্ঘাটনে ব্যস্ত, তখন সাইমন গেঞ্জ ওকে ফোন করে বসে এবং দ্রুত একটা জায়গায় যেতে বলে। হেস যখন রাস্তায় বেরিয়েছে, ওদিকে দেখা যায় তুলিনকে। বেনেডিক্ট স্ক্যামের বাড়ির পেছনে লন্ড্রিতে পৌঁছেছে সে। এখানে আগে মহিলাটি কাজ করত, কিন্তু এখন জায়গাটা অনেকটা পরিত্যক্ত অবস্থায় রয়েছে। মূলত নাইল্যান্ডারের নির্দেশে সে এখানে এসেছে। তাদের ধারণা মহিলার এখানে কিছু থাকতে পারে। ভেতরে ঢুকে তুলিন কিছুটা খোঁজাখুঁজি যখন শুরু করেছে, তখন পাশের কক্ষ থেকে কিছু অদ্ভুত শব্দ সে শুনতে পায়। একটু অবাক হয়ে সে সেদিকে এগিয়ে যায়। ওদিকে তুলিন যখন ব্যস্ত এদিকে, তখন হেস ছুটে চলেছে বনের পথ ধরে। একসময় সে পৌঁছে যায় সেই স্থানে যেখানে গুস্তাভকে কিডন্যাপ করে নিয়ে আসা হয়েছিল। পুলিশ ব্যারিকেড পার হয়ে হেস সামনে এগিয়ে দেখতে পায় দুটো লাশ সাদা কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে। লাশের মুখের আবরণ সরিয়ে সে ভীষণ অবাক হয়ে যায়। এই লাশের একটা বেনেডিক্ট স্ক্যামের এবং অন্যটা তার স্বামী অর্থাৎ রোজা হার্টুং এর ড্রাইভার রাসুলি। এদেরকে নৃশংসভাবে জবাই করে হত্যা করা হয়েছে। এগুলো থেকে হঠাৎ হেস জানতে চায় ছেলেটা কোথায়। ওকে কেউ একজন জানায় গুস্তাভকে অ্যাম্বুলেন্সে রাখা হয়েছে। কথাটা শুনে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে হেস। এ সময় অন্য এক পুলিশ এসে জানায় মহিলাটি নিজের গলা কেটে ফেলার আগে তার স্বামীকে আঘাত করেছিল, কিন্তু ওর এই কথার পাত্তা না দিয়ে হেস অন্যদিন নিয়ে একটা সার্চ টিম গঠন করে। জঙ্গলটা খুঁজে দেখতে হবে ওর। ওদিকে দেখা যায় তুলিনকে সেই রুমের মধ্যে দিয়ে কিছুটা এগিয়ে সামনে কিছু শব্দ শুনে সেখান থেকে অদ্ভুত কিছু আবিষ্কার করে সে। চমকে যাওয়ার মতো একটা জিনিস দেখে ফোনে সে ওখানে একটা ফরেনসিক টিম পাঠাতে বলে। বন্ধুরা, এখানে তুলিন কি পেয়েছে সেটাও আমরা কিছুক্ষণ পরেই দেখব। এরপরের দৃশ্যে দেখা যায় জঙ্গল থেকে সবাই ফিরে এসেছে। গুস্তাভো তার বাবা মায়ের কাছে ফিরে গিয়েছে। ওরা দুজন কিভাবে মারা গেল সেটা সে বলতে পারবে না। ওদিকে নাইল্যান্ডারের নির্দেশে জঙ্গলে হেসের খোঁজার প্ল্যানটা বাতিল করে দেওয়া হয়েছে। মন্ত্রীর ছেলেকে যে পাওয়া গিয়েছে এটাই তাদের কাছে অনেক বেশি কিছু, আর এ কারণে হেস বেশ কিছুটা ক্ষিপ্ত এবং হতাশ নাইল্যান্ডারের উপর। এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই কিছুক্ষণ আগে তুলিনও ফিরেছে অফিসে, তবে একটা ফরেনসিক টিম কাজ করছে বেনেডিক্টের বাড়িতে। ওদিকে হেস তখনও বারবার বোঝাতে চেষ্টা করছে নাইল্যান্ডারকে যে জঙ্গলে খোঁজার অনুমতিটা তাকে দেওয়া হোক, কারণ সে জানে এই কিডন্যাপার দম্পতিকে অন্য কেউ খুন করেছে। মূলত পুলিশের চোখে ধুলো দিতেই সে এমনটা করেছে, কিন্তু নাইল্যান্ডার তার সিদ্ধান্তে অটল। সে এই বিষয়টা নিয়ে আর কোনো রকম বাড়াবাড়ি করতে চাইছে না। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই সেই ফরেনসিক টিমকে যারা বেনেডিক্টের বাড়িতে কাজ করছে। টিমটাকে দেখা যায় একটা ব্যাগের মধ্যে থেকে একে একে কাটা পা এবং হাতগুলো বের করে নিয়ে আসতে। রহস্য আরো ঘনীভূত হয়েছে। বন্ধুরা, বাড়তি কোনো কথা বলছি না, আপনারা হয়তো এতক্ষণে আমার মতো ধাঁধায় পড়ে গিয়েছেন, আর ধাঁধার জট খুলতে খুব শীঘ্রই আমি পঞ্চম পর্ব নিয়ে আসছি। বন্ধুরা, দ্য চেস্টনাট ম্যানের পঞ্চম পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দেখতে দেখতে এই সিরিজটির ইতিমধ্যে 4টি পর্ব রিলিজ হয়েছে।
আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি। মূল এক্সপ্লেনটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, যারা এর আগের 4টি পর্ব দেখেছেন তারা অবশ্যই এই পর্বটি একটু বেশি মনোযোগ দিয়ে দেখবেন, কারণ গত পর্বগুলোর বেশ কিছু কোয়েশ্চেনের অ্যান্সার এই পর্বে আপনারা পেতে চলেছেন। তো যাই হোক, আর কথা বাড়াচ্ছি না। এই পর্বের শুরুতে আমরা বেশ কয়েক বছর আগের কিছু মুহূর্ত দেখতে পাই। 3 জন শিশু কিছু চেস্টনাট ম্যান বানাচ্ছে। মূলত এরা এই পরিবারের দত্তক নেওয়া শিশু। বর্তমানে আমরা যাকে সমাজ কল্যাণ মন্ত্রী বলে চিনি, সেই রোজা হাতুং এই বাড়িতেই পালিত সন্তান হিসেবে বড় হচ্ছেন। এই পরিবারটির সাথে সে ছাড়াও আরো একজোড়া যমজ শিশু বসবাস করে। মূলত এই দম্পতি টাকার বিনিময়ে এতিম শিশুদেরকে দত্তক নিয়ে লালন পালন করে থাকে। হঠাৎ করে এর পরের দৃশ্যতে আমরা রোজা হাতুংকে দেখতে পাই। তার অতীতের কিছু স্মৃতি মনে পড়ছিল। হঠাৎ তার স্বামী স্টিং হাতুং এসে ডাক দিলে একটু স্বাভাবিক হয় সে। বন্ধুরা, একটু আগে যে দৃশ্যপটটা আমরা দেখতে পেয়েছি সেটা মূলত রোজা হাতুং এর সেই স্মৃতিচারণ। তো গোসল ছেড়ে এসে সে দেখতে পায় বসার ঘরে তার সেক্রেটারি অপেক্ষা করছে। প্রধানমন্ত্রী তার সঙ্গে একটা মিটিং করতে চায়, মূলত সেই কথাই বলতে এসেছে লোকটি। ওদিকে এর পরের দৃশ্যে তুলিন এবং সাইমন গেন্সকে দেখা যায়। জগিং এ বেরিয়েছে তারা। মূলত গত রাতে নাইল্যান্ডার চলমান কেসটিকে কার্যত মীমাংসিত বলে ঘোষণা দেয় বেশ রিল্যাক্স মোডে রয়েছে ওরা। এই ডিপার্টমেন্টে আজই তুলিনের শেষ দিন। নাইল্যান্ডার ওকে কথা দিয়েছে তার চাহিদা মতো জায়গায় ওকে যেতে দেবে সে। জগিং থেকে বাসায় ফিরে ফ্রেশ হয়ে আবার অফিসে দেখা যায় তাকে। চিফ নাইল্যান্ডার গত কয়েকদিনের ঘটনা নিয়ে একটা প্রেস ব্রিফিং করতে চলেছেন। মূলত বেনেডিক্ট স্ক্যাম এবং রোজা হাতুং এর ড্রাইভার রাসুলিকে খুনি হিসেবে ঘোষণা দিতে চলেছেন তিনি। মূলত কথাবার্তা এখানেই তার সঙ্গে সমাপ্ত রেখে সেখান থেকে কিছু জিনিসপত্র নিয়ে বেরিয়ে আসে নায়া তুলিন। রুম থেকে বেরিয়েই তুলিনের সাথে দেখা হয় ওদের কম্পিউটার স্পেশালিস্টের। কিছুদিন আগে ওরা এর কাছে লিনাস বেকার যে ছবিগুলোর প্রতি আগ্রহ দেখাতো সেগুলোর একটা কপি চেয়েছিল এবং সেই কপিগুলো এই মহিলাটি ওদেরকে পাঠিয়ে দিয়েছে। সেই কথাটি সে বলছে ওকে। তবে তুলিন মুস্কি হেসে বলে আজ থেকে সে আর এই কেসে থাকছে না। মূলত কেসটা নিষ্পত্তি হয়ে গিয়েছে বলেই নাইল্যান্ডার ধরে নিয়েছে। ওদিকে হেসও তার ফ্ল্যাটটা ছেড়ে দিতে চলেছে আজ। মূলত তাকে রোমানিয়ার রাজধানী বুখারেস্টে বদলি করা হয়েছে। ফ্ল্যাটটা গোছগাছ করার সময় তুলিন তাকে হঠাৎ ফোন করে। ম্যাগনাসের সৎ বাবা যে ধরা পড়েছে সেটা ওকে জানায়। এরপরে 2-4টে সাধারণ কথা বলে একে অপরকে বিদায় জানায় ওরা। এরপরে ফ্ল্যাট থেকে বেরিয়ে হেস এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হয় এবং অন্যদিকে তুলিনকে দেখা যায় ওর মেয়ের সাথে একটা হলোয়েনের অনুষ্ঠানে যোগ দিতে। এয়ারপোর্টে পৌঁছে হেস জানতে পারে ওর অনলাইন টিকিটটা মেইল করে দেওয়া হয়েছে। কথাটা শুনে সেখানকার লবিতে একটা চেয়ারে বসে সে যখন মেইলটা চেক করছে তখন সে দেখতে পায় তার ওখানে আরেকটা মেইল এসেছে। একটু কৌতূহলী হয়ে সে সেই ফাইলটা ওপেন করে এবং সে বেশ কিছু ডেড বডির ছবি দেখতে পায়। এই ছবিগুলো হচ্ছে সেই সব ডেড বডির ছবি যে ঘটনাটা আমরা এই সিরিজের প্রথম পর্বের শুরুতে দেখতে পেয়েছিলাম। সব ছবিগুলো খুঁটিয়ে দেখার সময় মারিয়াস এল নামে একটা ছবির প্রতি তার দৃষ্টি আকর্ষণ হয়, কারণ 1987 সালের সেই ঘটনার সময় এই লোকটি ছিল সুইডেনের মন আইল্যান্ডের একজন পুলিশ ইন্সপেক্টর। আপনারা যদি প্রথম পর্বটি একটু ভালো করে দেখে থাকেন তবে এই ছবিগুলোর বিষয়ে একটা পরিষ্কার ধারণা আশা করি ইতিমধ্যেই পেয়ে গিয়েছেন। এ সময় হেস দেখতে পায় মারা যাওয়া মারিয়াসের মাথার কাছে কিছু চেস্টনাট ম্যান সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে। হয়তো তখনকার পুলিশ এই বিষয়টিকে সেভাবে গুরুত্ব দিয়েছিল না, কিন্তু হেস জানে এই চেস্টনাট ম্যানের মধ্যে একটা গভীর রহস্য লুকিয়ে আছে। হেস যখন এসব দেখায় ব্যস্ত তখন তার বিমান ছেড়ে যাওয়ার একটা ঘোষণা সে শুনতে পায়, কিন্তু সেদিকে মনোযোগ না দিয়ে গভীরভাবে সে এই ছবিগুলো দেখতে শুরু করে। একসময় ও বুখারেস্টগামী প্লেনে না ওঠে এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসে। বেশ কৌতূহলী হেস তাই ফরেন্সিকে ফোন করে এই ছবিগুলোর সাথে যে কেস ফাইলটা রয়েছে সেটা চায়। তবে ফরেন্সিক থেকে তাকে জানানো হয় এই কেসটা 1987 সালের মন আইল্যান্ডের। শুধু ছবি ছাড়া সে সময় কোনো কেস ফাইল করা হয়েছিল না, মূলত তাদের কাছে সেটা নেই। তবে জন ব্রিঙ্ক নামে এক পুলিশ অফিসার সে সময় এই কেসটা তদন্ত করেছিল। সে হয়তো এ বিষয়ে হেসকে কিছু জানাতে পারবে। এ কথা শুনে হেস কিছুটা হতাশ হলেও সেই পুলিশ অফিসার জন ব্রিঙ্কের ঠিকানা নিয়ে তার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। ওদিকে মন্ত্রী রোজা হাতুংকে এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই প্রধানমন্ত্রীর সাথে একটা অনলাইন মিটিং এ বসতে চলেছেন তিনি। সব আয়োজন শেষে মিটিং শুরু হলে প্রধানমন্ত্রীর কিছু কথাই বেশ আহত হয় রোজা হাতুং। একসময় বাক বিতণ্ডায় জড়িয়ে পড়তে দেখা যায় তাদের এবং শেষ পর্যন্ত রোজা হাতুং সিদ্ধান্ত নেয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার। মিটিং শেষে সে আরো সিদ্ধান্ত নেয় এই বাসা সে তখনই ছেড়ে দিবে।
আর সেই উদ্দেশ্যে সে যখন সবকিছু গুছিয়ে নিচ্ছে তখন তার চিলেকোঠায় রোজা দেখতে পায় বেশ কিছু চেস্টনাট দিয়ে বানানো পুতুলকে গোল করে দাঁড় করিয়ে রাখা হয়েছে এদের। এটা দেখে চিন্তার ভাঁজ তার কপালে ফুটে ওঠে। মনে পড়ে যায় তার শৈশবের সময়কার কথাগুলো। সে সময় সে আরো কিছু বাচ্চাদের সাথে এরকমই চেস্টনাট ব্যান্ড বানাতো। এরপর হঠাৎ তার কিছু মনে হলে কিছুটা তাড়াহুড়ো করে সে চলে আসে অফিসে এবং কিছু একটা খুঁজতে শুরু করে সে। এরপরের দৃশ্যে আমরা তুলিনকে দেখতে পাই। সবকিছু গুছিয়ে চলে যাওয়ার পরেও সে আবার তার আগের অফিসে ফিরে এসেছে। সাইমন গেঞ্জের সঙ্গে দেখা করে সে জানতে চাইছে খুন হওয়া মহিলাদের লাশের পাশে পড়ে থাকা চেস্টনাটগুলো কি সব একই জাতের। হঠাৎ তুলিনের এখানে আগমন এবং এই ধরনের প্রশ্ন শুনে বেশ একটু চিন্তিত হতে দেখা যায় সাইমন গেঞ্জকে। তারপরেও সে কম্পিউটারের সামনে বসে ইন্টারনেট ঘেটে জানায় সেগুলো সব একই জাতের। এ সময় তুলিন তাকে আরেকটা কথা জিজ্ঞাসা করে, মৃতদেহের পাশে যে চেস্টনাট ম্যানগুলো পাওয়া গিয়েছে সেগুলো কি ভিকটিমের বাড়ির গাছের নাকি অন্য কোথা থেকে সংগ্রহ করা। এ সময় গেঞ্জ স্বাভাবিক একটা উত্তর দেয়, বলে সে যেটুকু তথ্য পেয়েছে তবে সেগুলো তাদের বাড়ির গাছেরই চেস্টনাট। আর এখানেই বিষয়টা খটকা লাগছে তুলিনের, কারণ যে চেস্টনাট ম্যানগুলো পাওয়া গিয়েছে সেগুলো প্রত্যেকটা একই জাতের, কিন্তু ভিকটিমদের বাড়ির পাশের চেস্টনাটগুলো একে অপরটার থেকে আলাদা জাতের। ওর একথা শুনে গেঞ্জকে বলে এই বিষয়টা নিয়ে তোমার নাইল্যান্ডারের সঙ্গে কথা বলা উচিত, কিন্তু তুলিন একটু মলিন হেসে বলে নাইল্যান্ডার তো কেসটা ক্লোজই করে দিয়েছে। বন্ধুরা, এখানকার দৃশ্যপটটা এখানেই অসমাপ্ত রেখে আমরা এর পরের দৃশ্যে চলে যাই। কিন্তু এখানে একটা প্রশ্ন রয়েছে আপনাদের মনে। আপনারা হয়তো ভাবছেন তুলিন চলে যাওয়ার পরেও কেন এখানে এসে এই প্রসঙ্গটা আবার তুলল। আপনারা হয়তো দেখেছেন কিছুক্ষণ আগে তুলিন তার মেয়ের সঙ্গে হলোইনের একটা অনুষ্ঠানে গিয়েছিল। সেখানে বিভিন্ন জাতের চেস্টনাট নিয়েও আলোচনা হচ্ছিল। মূলত তারপরেই তুলিনের এই বিভিন্ন জাতের চেস্টনাট নিয়ে মনের মধ্যে একটা ভাবনা তৈরি হয়, আর সেই ভাবনা থেকেই কৌতূহল বশত ফরেন্সিকে এসে সাইমন গেঞ্জের কাছে সে বিষয়টা উত্থাপন করে। তো এর পরের দৃশ্যে দেখা যায় মার্ক হেস চলেছে মন আইল্যান্ডের উদ্দেশ্যে, কারণ ছবিগুলোর রহস্য এবং সেখানে থাকা চেস্টনাট ম্যানগুলোর রহস্য বের করতে হলে তাকে মন পুলিশের অফিসার জন ব্রিঙ্কের সঙ্গে তাকে দেখা করতেই হবে। এক সময় সে এসে পৌঁছায় মন পুলিশ ডিপার্টমেন্টে। একজনকে জিজ্ঞাসা করে জন ব্রিঙ্কের খোঁজ পায় সে এবং দেখতে পায় লোকটি অন্য দরজা দিয়ে বেরিয়ে যাচ্ছে। এ সময় সে তাড়াহুড়ো করে তার সামনে গিয়ে নিজের পরিচয় দিয়ে বলে একটা খুনের তদন্তের বিষয়ে সে এখানে এসেছে। লোকটি ওর দিকে তাকিয়ে তার সফলতা কামনা করে আবার চলে যেতে নেয়, কিন্তু এ সময় হেসের একটা কথা শুনে প্রচন্ড চমকে পেছনের দিকে তাকায় লোকটি। হেস ওকে বলে 1987 সালে এখানকার এক পুলিশ অফিসার লিনিয়াসের খুনের বিষয়ে তার সঙ্গে কথা বলতে এসেছে সে। এরপরে তাকে পুলিশ রেকর্ড রুমে নিয়ে যায়। সেখান থেকে ব্রিঙ্ক একটা ভিডিও ক্যাসেট বের করে, সেটাকে ভিসিআরে চালিয়ে তখনকার একটা ঘটনা হেসকে বলতে শুরু করে। সে জানায় ওই কৃষকের নাম ছিল ওরাম। তার বস লিনিয়াস যখন ওরামের বাড়িতে পৌঁছায় তখন সেখানে ওরামের 2 সন্তান এবং তার স্ত্রীকে নৃশংসভাবে খুন হওয়া অবস্থায় দেখতে পায়। এরপরে সে তার থানায় ফোন করে এবং সেখানকার পুরো ঘটনাটা জানায়। এরপরে পুলিশ যখন ওখানে পৌঁছায় তখন অন্য সবার মৃতদেহের সঙ্গে লিনিয়াসের মৃতদেহটাও বেসমেন্ট থেকে খুঁজে পাওয়া যায় এবং ওরামের মৃতদেহটা তার বাড়ির পাশেই একটা পরিত্যক্ত খনি থেকে খুঁজে পাওয়া যায়। এ সময় পুলিশ ধারণা করে সবাইকে মেরে ওরাম নিজে আত্মহত্যা করেছে। মূলত এটা ছিল একটা আত্মহত্যার কেস। জন ব্রিঙ্কের এই কথার প্রেক্ষিতে হেস এ সময় আবার জিজ্ঞাসা করে, আচ্ছা ওরাম কেন আত্মহত্যা করেছিল? এই কথার উত্তরে জন ব্রিঙ্ক ওকে জানায় এই ওরাম দম্পতি খুব একটা ভালো মানুষ ছিল না। তারপরেও বাড়ির পাশে বিস্তীর্ণ খোলা মাঠ এবং খামার দেখে অনেক অনাথ শিশুদেরকে ওদের চাহিদা মতো দত্তক দেওয়া হয়। মূলত পুলিশই তখন এসব তদারকি করছিল, কিন্তু ওরা সে সময়ে সেখানে থাকা একজোড়া যমজের উপরে প্রচন্ড পাশবিক অত্যাচার চালাতো, যেটাকে স্বাভাবিকভাবে আমরা যৌন নির্যাতন বলে থাকি। দিনের পর দিন ওরা ছেলেটিকে বেসমেন্টে আটকে রাখতো এবং সেখানে তাকে চেস্টনাট পুতুল বানাতে বলতো। পরবর্তীতে আমরা সেখান থেকে প্রচুর পরিমাণে ভূতুড়ে পুতুল উদ্ধার করেছি এবং বাড়ি সার্চ করে একটা লকারও পাওয়া যায়। সেখান থেকে ভিডিও টেপ উদ্ধার করা হয় যেখানে সেই শিশু নির্যাতনের ভিডিওগুলো ধারণ করা হয়েছিল। এ সকল এভিডেন্সের প্রেক্ষিতে সে সময় পুলিশের ধারণা হয় ওরাম তার পাপের প্রায়শ্চিত্ত করার জন্য প্রথমে সকলকে হত্যা করে এবং পরে নিজে সে আত্মহত্যা করে। এ কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনছিল হেস, কিন্তু তখন তার মনে চলছিল অন্য একটা ভাবনা। তাই সে জন ব্রিঙ্ককে আবার জিজ্ঞাসা করে সেই দত্তক নেওয়া বাচ্চাদের মধ্যে যে ছেলে ছিল তার কোনো নাম বা ছবি জন ব্রিঙ্কের কাছে আছে কিনা। জবাবে ব্রিঙ্ক জানায় সেই দত্তক নেওয়া দুজনের মধ্যে একজনের নাম ছিল টোক এবং তার বোনের নাম ছিল অস্ট্রিট।
এ সময় হেস আবার জিজ্ঞাসা করে বসে, তাদের এখন কোথায় পাওয়া যাবে বলতে পারেন? আমি ছেলেটির সঙ্গে কথা বলতে চাই। আমার বিশ্বাস ওরাম তার নিজের পরিবারকে সেদিন খুন করেনি, এমনকি নিজেও আত্মহত্যা করেনি। ওর এই কথাটা শুনে ভীষণ অবাক হয় জন ব্রিঙ্ক এবং জিজ্ঞাসা করে, তাহলে কি আপনি বলতে চাইছেন সেই ছেলেটি সবাইকে হত্যা করেছিল? মাত্র একটা 10-12 বছরের ছেলের পক্ষে এরকম কাজ কিভাবে করা সম্ভব? বন্ধুরা, জবাবটা এখানে অসমাপ্ত রেখে আমরা পরের দৃশ্যে আবার রোজা হার্টুংকে দেখতে পাই। তার এক সহকারীকে নিয়ে তিনি ইন্টারনেটের একটা ফাইল সার্চ করছেন। বাড়িতে পাওয়া চেস্টনাটগুলো তার মনের মধ্যে তার অতীতকে এক প্রকার টেনে নিয়ে এসেছে। সরকারি ডাটাবেস থেকে সে এ সময় নিজের ফাইলটা খুঁজতে বলে তার সহকারীকে। সেখান থেকে সে অনেক তথ্য জানার পাশাপাশি সে যখন পিটারসেন পরিবারের দত্তক নেওয়া সন্তান ছিল তখন তার সাথে দুজন যমজ ভাই বোনও থাকতো। ওদের নামগুলো সে এখান থেকে জানতে পারে। আর স্বাভাবিকভাবেই ওদের দুজনের নাম ছিল টোক এবং অস্টিন, যেটা আমরা কিছুক্ষণ আগেই জানতে পেরেছি। একে একে রোজা হার্টুং এর মনে অনেক প্রশ্ন এসে ভিড় করে। তার শৈশবের সে সময়কার সবকিছুই এখন মনে পড়ছে। এরপর রোজা হার্টুং বাথরুমে প্রবেশ করে একটু ফ্রেশ হওয়ার জন্য। আর ঠিক এ সময় তার ফোনে একটা অজ্ঞাত নাম্বার থেকে মেসেজ আসে। সেখানে তার মেয়ে ক্রিস্টিনের কি হয়েছে সেটা জানতে চাইলে আজ রাতে তাকে একটা জায়গায় যেতে হবে, এরকমই মেসেজটা এসেছে। কোথায় যেতে হবে সেটা তাকে পরে জানিয়ে দেওয়া হবে, তবে এই কথা কাউকে জানানো যাবে না। এই মেসেজটা দেখে রোজা বেশ অবাক হয়, তবে সে সিদ্ধান্ত নেয় কাউকে না জানিয়েই সে তার মেয়ের খোঁজে বেরোবে। ওদিকে দেখা যায় মন পুলিশ স্টেশন থেকে হেস আর্চিবল্ড নামে এক টেকনিশিয়ানকে ফোন করে টোক এবং অস্টিনের বিষয়ে জানতে চাইছে। কিছুটা খোঁজ নিয়ে আর্চিবল্ড হেসকে জানায় 18 বছর বয়সের পরে এই টোকের কোনো খবর বা এই সংক্রান্ত কোনো রেকর্ড তাদের কাছে নেই। তবে সে সময় এই পিটারসেন পরিবার আরেকটি দত্তক নেওয়া মেয়ে ছিল যার নাম রোজা। এই কথা শুনে হেস এবং আর্চিবল্ড দুজনেই অবাক হয়ে যায়। এই রোজা সমাজ কল্যাণ মন্ত্রী রোজা হার্টুং নয় তো? হেস যখন এসব চিন্তা ভাবনা করছে তখন জন ব্রিঙ্ক এসে জানায় এই টোক এবং অস্টিনের বিষয়ে কোনো ফাইল সে খুঁজে পায়নি। তবে তার বোনের মেয়ের সঙ্গে এই যমজ ভাই বোনের ছোটবেলায় পরিচয় ছিল, হয়তো সে কিছু বলতে পারবে এই বিষয়ে। এরপরে ওরা পৌঁছায় জন ব্রিঙ্কের বোনের বাড়িতে। তার কথাই জানা যায় টোক এবং অস্টিনের সাথে এই মহিলারও একটা ভালো সম্পর্ক রয়েছে। এ সময় হেস তাকে জিজ্ঞাসা করে টোকের কোনো ছবি সে দিতে পারবে কিনা। একথা শুনে মহিলা যখন সেরকম কিছু খুঁজতে ব্যস্ত তখন দেয়ালে টানানো কিছু ছবির দিকে চোখ যায় হেসের। তার মধ্যে একটা ছবিকে নির্দেশ করে হেস সেই মহিলার কাছে জানতে চায় এই ছবিটা কার। মহিলাটি একথা শুনে তার দিকে এগিয়ে আসে এবং হেসে বলে, আরে এই তো টোক। কয়েক বছর আগে ছেলেটা একটা পুনর্মিলনীতে এসেছিল, এটা তখনকারই ছবি। ছবির দিকে তাকিয়ে কথাগুলো শুনতে শুনতে চেয়াল ঝুলে পড়তে শুরু করেছে হেসের, কারণ এ সময় ছবিতে যাকে দেখা যাচ্ছে সে হচ্ছে আমাদের সকলের পরিচিত ফরেনসিক্স এক্সপার্ট সাইমন গেঞ্জ। ছবিতে গেঞ্জের দিকে তাকিয়ে তার মধ্যে সদ্য গজানো অনেকগুলো তথ্য জোড়া দিতে ব্যস্ত হয়ে পড়ে মার্কেস। ছবিটি তার মাথার চিন্তা ভাবনাগুলোকে সব এলোমেলো করে দিচ্ছে। ওদিকে দেখা যায় অফিসে নাইল্যান্ডার একটা প্রেস ব্রিফিং করতে চলেছে। কেসটার সমাধান হয়েছে সেটা সে প্রেসকে জানাবে। ঠিক এ সময় হেস নাইল্যান্ডারকে ফোন করলে সে সেটা কেটে দেয়। তাই হেস আর্চিবল্ডের ফোনে ফোন করে এবং নাইল্যান্ডারকে দিতে বলে, কিন্তু নাইল্যান্ডার ফোন ধরতে অস্বীকার করলে আর্চিবল্ড তাকে জানায় হেসের ফোনটা না ধরলে তাকে পস্তাতে হবে। এ কথা শুনে নাইল্যান্ডার যখন ফোনটা কানে নেয় তখন সে শুনতে পায় হেস প্রচন্ড উত্তেজিত গলায় বলছে সাইমন গেঞ্জকে আটকাও যেভাবেই হোক। এ কথা শুনে বেশি ভাবনা বাদ দিয়ে তাড়াহুড়ো করে ফরেনসিক ডিপার্টমেন্টে পৌঁছায় নাইল্যান্ডার সহ সকল পুলিশ, কিন্তু কোথাও নেই সাইমন গেঞ্জ। সেখানকার একজন জানায় কয়েক ঘন্টা আগে তুলিনের সঙ্গে সে বেরিয়ে গিয়েছে। এ সময় সেখান থেকে পুলিশ তুলিনের ফোনটা খুঁজে পায় এবং নাইল্যান্ডার অবাক হয়ে দেখতে পায় টেবিলের উপরে সুন্দর করে সাজানো একটা চেস্টনাট ম্যান দাঁড়িয়ে রয়েছে। তার বুঝতে বাকি থাকে না এটা সাইমন গেঞ্জেরই কাজ। ওরা এতদিন ধরে এই সাইমন গেঞ্জকেই খুঁজে চলেছে, যে লোকটি সবসময় তাদের চোখের সামনেই ছিল। আসলে তুলিনের সাথে কথা বলার সময় সাইমন গেঞ্জ বুঝে গিয়েছিল সে ধরা পড়তে চলেছে, তাই আর রিস্ক না নিয়ে তুলিনকে সাথে করে বেরিয়ে পড়েছে সে। এরপরে আমরা সাইমন গেঞ্জ এবং তুলিনকে দেখতে পাই মন আইল্যান্ডে। সত্যিই তুলিন ওর সাথে বেরিয়েছে, তবে ঘুরতে নয়, খুনের স্পটে পাওয়া একটা চেস্টনাট ম্যানকে সাথে করে নিয়ে এসেছে সে, কারণ ও জানতে চায় এরকম কোনো চেস্টনাট ম্যান এই মন আইল্যান্ডে পাওয়া যাবে কিনা। তবে অনেক খোঁজাখুঁজি করে সেরকম কিছু না পেয়ে ফিরতি পথ ধরে ওরা দুজন। পথে সাইমন গেঞ্জ তুলিনকে বেশ কিছু কথা বলে।
তুলিনকে তার মেয়ের প্রতি আরো সময় দেওয়া উচিত, সন্তানকে কখনোই অবহেলা করা উচিত হবে না। একজন সন্তান তার মা আর বাবার কাছ থেকে অনেক কিছুই আশা করে, যা ওদেরকে অবশ্যই দিতে হবে। এই ধরনের বিভিন্ন বিষয় সে তুলিনকে বলতে থাকে। ওর কথা শুনে বেশ একটু বিরক্ত হয়, সাথে অবাকও হয় তুলিন। এভাবে কিছুক্ষণ চলার পরে হঠাৎ রাস্তার ধারে একটা বড় চেস্টনাট গাছ দেখতে পেয়ে সেখানে গাড়ি দাঁড় করায় তুলিন। এরপর গাড়ি থেকে নেমে রাস্তায় পড়ে থাকা চেস্টনাট গুলোকে নিজের সাথে করে আনা চেস্টনাটের সাথে মেলাতে শুরু করেছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো সেগুলো একে অপরেরটার সঙ্গে মিলে যাচ্ছে। এটা দেখে গেন্সকে সেখানে রেখেই সামনে এগিয়ে তুলিন দেখতে পায় কিছুটা দূরেই একটা খামার বাড়ি দাঁড়িয়ে আছে। এটা দেখে সাইমন গেন্সকে ওর পেছনে আসতে বলে সেদিকে এগিয়ে যায় নায়া তুলিন। বন্ধুরা, আপনারা যারা প্রথম পর্বটি দেখেছেন তারা হয়তো মনে করতে পারবেন এই গাছটির পাশ দিয়ে 1987 সালের এক দুপুরে ইন্সপেক্টর মারিয়াস সামনের এই খামার বাড়িতেই প্রবেশ করেছিল এবং সেখানে কি হয়েছিল সেটা তো আপনারা দেখেছেনই। মূলত এখানেই শেষ হয়ে যায় চেস্টনাট ম্যানের পঞ্চম পর্ব। ইতিমধ্যে আপনারা হয়তো জেনে গিয়েছেন সেই সিরিয়াল কিলারটা কে, তবে কেন সে এই ধরনের কাজকর্মগুলো এতদিন ধরে করছিল তার উত্তর কিন্তু এখনো অজানা, যেগুলো আমরা পরের পর্বে অবশ্যই জানবো এবং দেখব সাইমন গেঞ্জের ভাগ্যে আসলে কি হয়েছিল। তাই পরের পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আজকের এক্সপ্লেইন। দ্য চেস্টনাট ম্যানের ষষ্ঠ তথা শেষ পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, গত পর্বগুলোতে আমি চেষ্টা করেছি এই সিরিজের পুরো ঘটনা প্রবাহগুলোকে আপনাদের সামনে যতটা সম্ভব সহজ করে তুলে ধরার। আপনাদের ভালো লাগলে সেটাই আমার এই পরিশ্রমের সার্থকতা। আজকের পর্বে আমরা দেখতে চলেছি সিরিয়াল কিলার সাইমন গেঞ্জ আসলে কি করতে চাইছে এবং পুলিশ শেষ পর্যন্ত তাকে ধরতে পেরেছে কিনা। তো চলুন বাড়তি কোনো আর কথা না বলে দ্য চেস্টনাট ম্যানের শেষ পর্বের এক্সপ্লেইনটা শুরু করা যাক। শেষ পর্বের প্রথম দৃশ্যে দেখা যায় পুলিশ সাইমন গেঞ্জের বাসা তল্লাশি করতে শুরু করেছে, তবে যথারীতি সে এখানেও নেই। তার ফোন বন্ধ, মেইলের মাধ্যমেও তাকে ট্রেস করা যাচ্ছে না। ওদিকে চিন্তিত হেস সমানে ফোন করে চলেছে চিপ নাইল্যান্ডারকে। তুলিনকে নিয়ে সে সবচেয়ে বেশি চিন্তিত, কারণ গেঞ্জের এ ধরনের আচরণে মনে হচ্ছে সে টের পেয়ে গিয়েছে যে পুলিশ বুঝতে পেরেছে তার আসল পরিচয়। ওদিকে আমরা এ সময় তুলিনকে দেখতে পাই সেই খামার বাড়িটির আঙিনায়। ওদিকে বাইরে আঙিনায় গাড়ির মধ্যে বসে আছে সাইমন গেঞ্জ। এ সময় কেউ তাকে ফোন করে কুশলাদি বিনিময় করে। অন্যদিকে তুলিন পৌঁছে যায় সেই বাড়ির দরজায়, কিন্তু সামনের দরজা কাঠ দিয়ে স্থায়ীভাবে আটকে দেওয়া হয়েছে। এ সময় গেঞ্জ তার গাড়ি থেকে বেরিয়ে আসে এবং তুলিনকে বোঝাতে চেষ্টা করে এটা একটা পরিত্যক্ত বাড়ি। কিন্তু তুলিন ডিটারমাইন্ড, সে ভেতরে ঢুকবেই, কারণ এই খুনগুলোর পাশে পাওয়া চেস্টনাট ম্যানের সঠিক গাছটা সে এতদিনে খুঁজে পেয়েছে, তাও এই বাড়িটিরই অদূরে। প্রথম দরজায় এই অবস্থা দেখে সেখান থেকে নেমেই সে আরেকটা দরজা দেখতে পায়, কিন্তু সেটা তালা দেয়া। এ সময় হঠাৎ পেছন থেকে গেঞ্জ একটা চাবি তার দিকে বাড়িয়ে ধরে। এটা দেখে একটু অবাক হয়ে তুলিন তাকে জিজ্ঞাসা করে এটা কোথায় পেলে। গেঞ্জ জবাব দেয় পাশের একটা ফুলের টবের নিচে সে চাবিটা পেয়েছে। আসলে সে এই চাবিটা তার পকেট থেকেই সবেমাত্র বের করে দিয়েছে, কিন্তু তুলিন সেটা দেখতে পায়নি। এ সময় তালা খুলে ভেতরে ঢোকে তুলিন এবং ওর পেছন পেছন ঢোকে সাইমন গেঞ্জ। ঘরের মধ্যে ঢোকে পুলিশ ব্যবহার করে এরকম বেশ কিছু ট্র্যাকিং ডিভাইস দেখতে পাই সে। দেয়ালে পুলিশের ফরেন্সিক ডিপার্টমেন্টের যেসব ছবি এবং এভিডেন্স রয়েছে তার হুবহু একটা কপি টানানো দেখতে পায় তুলিন। টেবিলের উপরে সে এ সময় একটা চেস্টনাট ম্যানও পড়ে থাকতে দেখে, অর্থাৎ খুনি তার প্রমাণ লুকানোর কোনো চেষ্টাই করেনি এখানে। এগুলো দেখে সে গেঞ্জকে বলে নাইল্যান্ডারকে ফোন করতে। তুলিনের কথাটা শুনে পাশের টেবিলে রাখা একটা বাক্সের দিকে ধীরে ধীরে এগিয়ে যায় সাইমন গেঞ্জ। লোকটার চোখে মুখে এখন একটা খুনে ভাব চলে এসেছে, আর সেখান থেকেই সে তুলিনকে বলে একজন এমনিতেই আসতে লেট করছে আর লোকজনও বেশি হয়ে গিয়েছে, তাই নাইল্যান্ডারকে ডাকা যাবে না। গেঞ্জের এই কথাটা হজম করতেই এখন বেশ কষ্ট হচ্ছে তুলিনের। চতুর পুলিশ অফিসার নায়া তুলিন বুঝে নিয়েছে গত কয়েকদিনের ঘটে যাওয়া বেশ কয়েকটা খুনের পেছনে এই সাইমন গেঞ্জই দায়ী। তাই সে কাতর কণ্ঠে তাকে বলে গেঞ্জ সত্যি করে বলো তো তুমি এই খুনগুলো করনি। কিন্তু গেঞ্জ উত্তর দেয় সেই এই খুনগুলো করেছে। এটা শুনে তুলিন তার দিকে পিস্তল তাক করে এবং সারেন্ডার করতে বলে তাকে। কথা শুনে আস্তে আস্তে ঘুরে দাঁড়ায় সাইমন গেঞ্জ এবং হঠাৎই একটা ক্লোরোফর্মে ভেজা রুমাল তুলিনের মুখে চেপে ধরে। জ্ঞান হারায় নায়া তুলিন। ওদিকে রোজা হার্টুংও নিখোঁজ, আর সে কারণে তার স্বামী এবং সন্তানকে দেখা যায় পুলিশ স্টেশনে। গত পর্বে আমরা দেখেছিলাম রোজা যখন বাথরুমে ছিল তখন একটা মেসেজ এসেছিল তার কাছে, আপনাদের হয়তো সেটা মনে আছে। মূলত রোজা তার মেয়ে ক্রিস্টিনের খোঁজ জানার জন্য সেই অজ্ঞাত মেসেজদাতার নির্দেশে চলেছে তার সঙ্গে দেখা করতে। আর অজ্ঞাত মেসেজদাতাটা কে হতে পারে সেটা হয়তো এতক্ষণে আপনারা বুঝে গিয়েছেন।
সে যখন সেই ঠিকানার উদ্দেশ্যে চলেছে তখন তাকে মাঝপথে জানানো হয় তার ফোনটা ফেলে দিতে, আর সে তার ফোনটা ফেলে দেয় কেউই তাকে এখন ট্রেস করতে পারছে না। ওদিকে আমরা দেখতে পাই নাইল্যান্ডারের নেতৃত্বে পুলিশের সেই টিমটা তখনও সাইমন গেঞ্জের ফ্ল্যাটে অবস্থান করছে। সেখান থেকে ওরা পুলিশের উপর, বিশেষ করে তুলিন এবং হেসের উপরে নজরদারির বিভিন্ন ট্র্যাকার খুঁজে পায় এবং সেই সাথে একটা টেবিলের উপরে একটা বাচ্চা মেয়ের ছবি পড়ে থাকতে দেখে সে। এছাড়া আর একটা অদ্ভুত বিষয় খেয়াল করে নাইল্যান্ডার। রোজা হার্টং এর ড্রাইভার রাসুলি এবং তার স্ত্রী যেদিন খুন হয় সেদিন তারা পুরোটাই সাইমন গেঞ্জের নজরদারিতে ছিল এবং এতে বোঝা যায় সাইমন গেঞ্জই তাদের খুনি। পুলিশের কাছে এ ধরনের তল্লাশির পুরো খবর হেস তার গাড়ির মধ্যে থেকেই শুনতে পাচ্ছিল। তাই এত সব শুনে সে নাইল্যান্ডারকে বলে ওখানকার সকল এভিডেন্স গুলোর একটা কপি তাকে মেইলে পাঠিয়ে দিতে। কিছুক্ষণ পরে গাড়ির মধ্যে থেকেই হেস নাইল্যান্ডারের মেইল পায়। সেটা ওপেন করে সেখানে বেশ কিছু ছবি দেখতে পায় মার্কেস। তবে সেই বাচ্চা মেয়েটার ছবি তার মনোযোগ আকর্ষণ করে। ছবিতে দেখা যাচ্ছে একটা গাছের নিচে হাতে কিছু একটা ধরে দাঁড়িয়ে আছে মেয়েটি। ছবিটাকে জুম করে হেস দেখতে পায় এক হাতে বেশ কয়েকটা চেস্টনাট নিয়ে দাঁড়িয়ে আছে মেয়েটি। এটা দেখার পরে হঠাৎ তার কিছু মনে হলে তার কাছে থাকা 1987 সালে ওরামের ফার্ম থেকে তোলা কিছু ছবি বের করে সেগুলো দেখতে দেখতে একটা ছবিতে তার চোখ আটকে যায়। ছবিটাতে একটা চেস্টনাট ফার্ম দেখা যাচ্ছে। এটা দেখে কিছু একটা ভেবে গাড়িটা ঘুরিয়ে নেয় মার্কেস। এরপরের দৃশ্যে আমরা স্টিং হার্টং এবং তার ছেলেকে আবার দেখতে পাই। পুলিশ স্টেশনে নাইল্যান্ডারের মুখোমুখি হয়েছে ওরা। রোজা হার্টং কিভাবে মিসিং হলো বা সে কোথায় যেতে পারে সে বিষয়ে বিভিন্ন প্রশ্ন করতে দেখা যায় নাইল্যান্ডারকে। ওর সব প্রশ্নের জবাবে যেগুলো স্টিং এর জানা আছে সেগুলোর সব উত্তর তাকে জানায়। তবে এদের আলোচনায় রোজা ঠিক কোথায় যেতে পারে সেরকম কোনো কিছুই নাইল্যান্ডার জানতে পারে না। এরপরের দৃশ্যে আমরা রোজা হার্টংকে দেখতে পাই। তাকে দেওয়ার ঠিকানা অনুযায়ী সে পৌঁছে গিয়েছে সেই জায়গায় যেখান থেকে 1987 সালে সে চলে গিয়েছিল। মূলত পরিবারের সবার মৃত্যু হয় সেই সময়ের পরে তাকে আর এখানে আসা হয়নি। বন্ধুরা, আমি ওরামের সেই খামার বাড়ির কথা বলছি। যারা এই সিরিজটি প্রথম থেকে ধারাবাহিকভাবে দেখেছেন তারা ঠিকই বুঝতে পারবেন আমি কি বোঝাতে চাইছি। যাই হোক, আসলে সাইমন গেঞ্জ ওরফে টোক তাকে ঠিক এখানেই আসতে বলেছে, আর মেয়ের কোনো খবর জানতে পারবে সেই আশায় নির্দ্বিধায় সে এতটা পথ পাড়ি দিয়ে এখানে এসে পৌঁছেছে। গাড়ি থেকে নেমে রোজা হার্টং দৌড়ে যায় সেই বাড়িটির দিকে। ঠিক ততক্ষণে টোক ওরফে সাইমন গেঞ্জ দরজা খুলে বেরিয়ে এসেছে বাইরে। সামনে ওকে দেখে একটু চমকে যায় রোজা হার্টং। তাকে জিজ্ঞাসা করে তার মেয়ে ক্রিস্টিন কোথায়। তবে ওর জবাবের অপেক্ষা না করে দরজা দিয়ে ঘরের মধ্যে ঢোকে রোজা হার্টং। পেছনে পেছনে গেঞ্জও ভেতরে ঢোকে এবং দরজায় তালা আটকে দেয়। ওদিকে ভেতরে ঢুকে ক্রিস্টিনকে ডাকতে শুরু করে রোজা, কিন্তু ক্রিস্টিন তো নেই সেখানে, তাই স্বাভাবিকভাবেই কোনো উত্তরও আসে না। তবে রোজার এ ধরনের উদ্বেগের পরেও সাইমন গেঞ্জকে একদম স্বাভাবিক দেখা যায়। ওকে দেখে মনে হয় যেন অনেকদিন পরে সেই ছোট্ট রোজা বাড়িতে ফিরে এসেছে এবং সেইভাবেই ওর সাথে কথা বলতে শুরু করেছে গেঞ্জ। রোজার উপরে অনেকদিন ধরেই ভীষণ রাগ পুষে রেখেছে সে, সেই 1987 সাল থেকে। সে সময় রোজা এবং ওর দুই ভাই বোন যখন এই বাড়িতে ছিল তখন রোজা তার পালক বাবা মায়ের কাছে টোক সম্পর্কে মাঝে মাঝেই মিথ্যা অভিযোগ করত। সেই স্মৃতিচারণও করতে দেখা যায় সাইমন গেঞ্জকে এ সময়। আর এসব বিষয়ে ওকে বললে রোজা এ সময় তার ভুল স্বীকার করে, কিন্তু এটা দেখে গেঞ্জের মুখে এক ধরনের অদ্ভুত হাসি ফুটে ওঠে, আবার সেটা মিলিয়েও যায়। এ সময় সে বলে আমাদের সাথে আজ একজন অতিথি রয়েছে এখানে, ড্রয়িং রুমে বসে আছে সে। সাইমন গেঞ্জের মুখে কথা শুনে সেদিকে এগিয়ে যায় রোজা হার্টং। ভেতরে ঢুকে তুলিনকে হাত বাঁধা অবস্থায় চেয়ারে বসে থাকতে দেখে চমকে ওঠে রোজা। তারপরেও গেঞ্জের নির্দেশে ওর পাশের চেয়ারে গিয়ে বসে সে। টেবিলের উপরে চেস্টনাট ম্যান বানানোর সব উপকরণ রাখা হয়েছে। এ সময় গেঞ্জ ওকে একটা চেস্টনাট ম্যান বানাতে বলে। তবে রোজা সেখান থেকে হঠাৎ একটা অস্ত্র তুলে নিতে গেলে তার হাতে আর একটা পেরেক ঢুকিয়ে দেয় সাইমন গেঞ্জ এবং মুখে ক্লোরোফর্ম জাতীয় কিছু একটা দিয়ে তাকে অজ্ঞান করে ফেলে। ওদিকে এরপরে দেখা যায় হেসকে। ছবি থেকে কিছুটা অনুমান করে সে চলে এসেছে মন আইল্যান্ডের উদ্দেশ্যে। এ সময় তাকে ফোন করে নাইল্যান্ডার জানতে চায় সে এখন কোথায়। ও তাকে সত্যি কথাই বলে এবং জানায় আমি একটা জায়গা খুঁজছি কিন্তু এখনো সেটা খুঁজে পাইনি। ফোনে কথা বলতে বলতে পথের ধারে একটা বড় চেস্টনাট গাছ দেখে ফোনটা কেটে দিয়ে সেখানেই গাড়ি দাঁড় করায় মার্কেস। কিছুটা চিন্তা করে সে বুঝতে পারে সেই ছবির সাথে এই গাছটার বেশ মিল রয়েছে। সামনে তাকিয়ে সে দেখে সেদিকে একটা রাস্তাও চলে গিয়েছে। এরপর সেই পথ ধরে মার্কেস। ওদিকে সাইমন গেঞ্জ অজ্ঞান হয়ে যাওয়া রোজা হার্টংকে একটা টেবিলে এনে শুয়ে দিয়েছে, তার হাত পা বাঁধা। গেঞ্জ কসাইখানায় যে পোশাক পরতে হয় সেটা ইতিমধ্যেই পরিধান করেছে। ঠান্ডা মাথায় একজন প্রফেশনাল কিলারের মতো করে সে রোজার উদ্দেশ্যে বলে তুমি শেষ ব্যক্তি রোজা, এরপরে আমি আর কাউকেই খুন করব না।
এসব বলতে বলতে তাকে করাত জাতীয় কিছু প্রস্তুত করতে দেখা যায়। আর এই কাজ দেখে বারবার আটকে উঠতে থাকে রোজা হার্টং। সে চিৎকারও করতে পারছে না, কারণ মুখে তার টেপ গুঁজে দিয়েছে সাইমন গেঞ্জ। সবেমাত্র গেঞ্জ যখন রোজা হার্টং এর একটা কাঠ কেটে নেওয়ার উদ্দেশ্যে ব্লেডটা চালিয়েছে, ঠিক তখন সে তার মনিটরে দেখতে পায় একটা গাড়ি বাড়ির আঙিনাতে প্রবেশ করছে। এটা বেশ অবাক করে গেঞ্জকে। গাড়িতে করে এখন আবার কে এলো? ওদিকে ক্রিস্টিনকে দেখা যায় একটা বাথটাবের মধ্যে হাত বাঁধা অবস্থায় পড়ে আছে। সাইমন গেঞ্জ গাড়িটা দেখে তার কাজ ইতিমধ্যেই থামিয়েও দিয়েছে। এ সময় আমরা হেসকে অন্য একটা দরজা দিয়ে সেই ঘরটার মধ্যে ঢুকতে দেখি। প্রতিটা ঘর খুঁজতে খুঁজতে একসময় সেই রোজাকে যে ঘরে বন্দি করে রাখা হয়েছে সেখানে পৌঁছায়। সে যখন সবেমাত্র ঘরে ঢুকেছে, ঠিক সে সময় তার পেছন থেকে আঘাত করে বসে সাইমন গেঞ্জ। ফলে মেঝেতে পড়ে যায় হেস। ওর কাছে এসে গেঞ্জ বলে এখানে সে কিভাবে আসলো। উত্তরে সে কিভাবে আসলো সেটা জানাই তাকে, এবং বলে আমার এখানে আসার কথা নাইল্যান্ডারও জানে। ওদিকে দেখা যায় পুলিশের একটা টিম ততক্ষণে মন আইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিয়েছে। অন্যদিকে তুলিন বুঝতে পেরেছে হেস যেহেতু এসেই পড়েছে, তাই তাকে যেভাবেই হোক মুক্ত হতে হবে। খুব কষ্টে এ সময় সে তার হাতের বাঁধন খুলে ফেলে। তুলিন যখন নিজেকে মুক্ত করতে ব্যস্ত, তখন সাইমন গেঞ্জ মেঝেতে পড়ে থাকা হেস এবং টেবিলের উপরে পড়ে থাকা রোজা হার্টং এর দেহে পেট্রোল ঢালছে। তার উদ্দেশ্য এদের আগুনে পুড়িয়ে মেরে ফেলা। ওদেরকে ঘরের মধ্যে আটকে রেখে বাইরে থেকে দরজা বন্ধ করে দেয় সাইমন গেঞ্জ। ওদিকে তুলিন নিজেকে মুক্ত করে নিয়েছে এবং একটা জানালা দিয়ে বাইরে বেরোতেও সক্ষম হয়েছে সে। ঠিক একই সময় গেঞ্জ বাইরে থেকে একটা লাইটার দিয়ে ভেতরে আগুন জ্বালিয়ে দেয় এবং এরপর একটু এগিয়েই সে তুলিনকে দেখতে পায়। ওকে দেখে অবাক হলেও বাড়তি কোনো চিন্তা না করে পেছন থেকে আঘাত করে তাকে আহত করে গাড়িতে তুলে নেয় তাকে। এদিকে যখন এসব ঘটছিল, তখন ভেতরে আগুনের লেলিহান শিখা ক্রমেই বাড়ছে। হেস আহত হলেও উঠে গিয়ে সে রোজার হাতের বাঁধন খুলে দিতে সক্ষম হয় এবং এরপরে একটা জানালা শিক ভেঙে বাইরে বেরিয়ে আসতে পারে। ওরা খুব জোর বেঁচে গিয়েছে আজ। ওরা যতক্ষণে বেরিয়েছে ততক্ষণ সাইমন গেঞ্জের গাড়িটি রওনা দিয়েছে তুলিনকে নিয়ে। তবে এটা দেখতেও পেয়েছে হেস, তাই রোজাকে ওখানেই রেখে সেই গাড়িটির পেছনে ধাওয়া করে মার্কেস। এ সময় আমরা গাড়ির মধ্যে তুলিনকে দেখতে পাই। সে সমানতালে গেঞ্জকে বাধা দিয়ে চলেছে। তার উদ্দেশ্য হলো ওকে কিছুতেই পালাতে দেওয়া যাবে না। ধস্তাধস্তির এক পর্যায়ে সাইমনের আঘাতে বেশ আহত হয় তুলিন এবং ওদের গাড়িটা বনের মধ্যেকার একটা রাস্তায় গিয়ে হঠাৎই থেমে যায়। আর ঠিক সে সময় সেই গাড়ির সামনে পিস্তল হাতে এসে দাঁড়ায় মার্কেস এবং তাকে গাড়ি থেকে বেরিয়ে আসতে বলে। কিন্তু প্রচন্ড মানসিক দৃঢ়তার অধিকারী গেঞ্জ এত সহজেই হার মেনে নেওয়ার পাত্র নয়। সে গাড়ি চালিয়ে দেয় হেসের উদ্দেশ্যে। এটা দেখে হেসও ওর দিকে গুলি ছুড়তে শুরু করে। তবে একসময় তুলিনের বাধায় গাড়িটি অ্যাক্সিডেন্ট করে বসে। এটা দেখে গাড়ির কাছে দৌড়ে এগিয়ে আসে হেস এবং গাড়ি থেকে আহত অবস্থায় বের করে নেয় নায়া তুলিনকে। তবে সেখানে গেঞ্জকে সে দেখতে পায় না, কিন্তু পাশের দিকে হঠাৎই তার নজর গেলে সে দেখতে পায় একটা গাছের বড় একটা কাণ্ড সাইমন গেঞ্জের পিঠের মধ্যে দিয়ে ঢুকে বুকের মধ্য দিয়ে বেরিয়ে এসেছে। কয়েক সেকেন্ডের মধ্যেই মারা যেতে চলেছে লোকটি। এটা দেখে হেস ওর দিকে ফিরে জানতে চায় ক্রিস্টিন কোথায়, কিন্তু জবাব দেওয়ার সময়টুকু আর পায় না সাইমন গেঞ্জ। মারা যায় গত কয়েকটি হত্যাকাণ্ডের খুনি সাইমন গেঞ্জ ওরফে টোক। এটা দেখে ওরা যখন হতাশ, তখন একটা ফোন বাজার শব্দ শুনতে পায় মার্কেস। পাশে পড়ে থাকা সাইমন গেঞ্জের ফোন থেকেই শব্দটি আসছে। সেটা রিসিভ করার পরে একটা মহিলার কথা শুনতে পায় সে, আর এতে হেস বুঝে যায় এই মহিলাটি হচ্ছে সাইমন গেঞ্জের বোন অর্থাৎ আস্ট্রিড। এরপরের দৃশ্যে আমরা নাইল্যান্ডার সহ হেস এবং তুলিনকে দেখতে পাই। ওরা জানতে পেরেছে পোল্যান্ডের সীমান্তের কাছে একটা গ্রামে সাইমন গেঞ্জের বোন গত 1 বছর ধরে বসবাস করছে। মূলত ওরা তার উদ্দেশ্যেই চলেছে এখন। এর কিছুক্ষণ পরে আমরা সাইমন গেঞ্জের বোনকে দেখতে পাই। ভীষণ চিন্তিত সে। বাইরে কিছু একটা শব্দ শুনে সে যখন বাইরে আসে, তখন সে দেখতে পায় একটা লোক তার বাড়ির দিকে এগিয়ে আসছে। এটা দেখে সেও এগিয়ে গেলে লোকটি কাছে এসে তাকে জাপটে ধরে এবং আটক করে ফেলে। আসলে এই লোকটি ছিল পুলিশের লোক। এরপর আমরা তুলিন, হেস, নাইল্যান্ডারকে সেই বাড়িটির মধ্যে ঢুকতে দেখি। কিছুক্ষণ বাড়িটি তল্লাশির পর সেখানকার বেসমেন্টের একটা ঘর থেকে ক্রিস্টিন হার্টংকে উদ্ধার করা হয়। 1 বছরের বেশি সময় ধরে বন্দী থাকায় মানসিকভাবে বেশ বিপর্যস্ত মেয়েটি। ওদিকে দেখা যায় রোজা হার্টং এবং স্টিং হার্টং বাইরে অপেক্ষা করছে ভালো কিছু খবর শোনার আশায়। এ সময় মেয়েকে ওরা এগিয়ে আসতে দেখে, সেদিকে ছুটে যায় ওরা। মূলত এভাবেই একটা সিরিয়াল কিলিং কেসের পরিসমাপ্তি ঘটে। এই কেসটা সমাধানের পর তুলিন এবং হেস তাদের নতুন কর্মস্থলে যোগদান করে। ওদিকে হার্টং পরিবার অনেকটাই স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। টোকের বোন অস্ট্রিডকে ক্রিস্টিনকে আটকে রাখার অপরাধে গ্রেপ্তার করা হয়েছে। টোক অর্থাৎ সাইমন গেঞ্জ ক্রিস্টিনকে কিডন্যাপ করেছিল মূলত রোজা হার্টং এর উপর জমে থাকা অনেক দিনের ক্ষোভের কারণে। আর সেই 3 মহিলার মৃতদেহের পাশে পড়ে থাকা চেস্টনাট ম্যানের দেহে যে হাতের ছাপ পাওয়া গিয়েছিল, সেটা ক্রিস্টিন হার্টং এরই। সাইমন গেঞ্জ সেগুলো কিভাবে জোগাড় করেছিল সেটা হয়তো আপনারা বুঝতে পেরেছেন।
আর এগুলো করা হয়েছিল মূলত পুলিশকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে। কিন্তু হেসের দুর্দান্ত বিচক্ষণতার কাছে শেষ পর্যন্ত হেরে যায় সাইমন গেঞ্জ। বন্ধুরা, এই ছিল মূলত দ্য চেস্টনাট ম্যান সিরিজের এক্সপ্লেইন। যদি পুরো সিরিজটি আপনারা দেখে থাকেন তবে এই এক্সপ্লেইন সম্পর্কে আপনাদের মতামত আশা করছি। সবাই ভালো থাকুন। চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। ফিরছি অন্য কোনো মুভি এক্সপ্লেইন নিয়ে। সে পর্যন্ত ধন্যবাদ।